This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নাম নয়, ছবি, তাও কাগজ থেকে মুছে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। ওই বাংলাদেশের 1000 টাকা, 50 টাকার, 20 টাকার নোট থেকে বঙ্গবন্ধুর ছবিটা না জাস্ট ওই ইরেজার দিয়ে মোছার মতো করে মুছে দিয়েছেন। আর তার বদলে 1 জুন থেকে যে নতুন নোট বাজারে এসেছে তাতে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, শাপলা ফুল, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। শিল্পী জয়নুল আবেদিনের আঁকা ছবি এগুলো আছে আর কি। আর আছে বাংলাদেশের কান্তজিউ মন্দির আর পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি। এর মধ্যে ওই মন্দির আর বৌদ্ধ বিহারের ছবি রয়েছে 20 টাকার নোটে। আর সেখানেই লেগেছে গণ্ডগোল। উজ্জ্বল চকচকে নতুন নোট, এখনও ছাপাখানার গন্ধ লেগে রয়েছে, অথচ সেই নোটই এখন অধিকাংশ বাংলাদেশিকে না মহা বিপদে ফেলে দিয়েছে। বিপদ মানে বিপদ, বিপদ মানে একদম মার, দাঙ্গা, চুরি, ছিনতাই, রাহাজানি, মানে যেসবগুলো আমরা এই টাকা পয়সা সংক্রান্ত জানি আর কি, সেসব না, তার থেকেও একদম অন্যরকম। কিন্তু অনেক বড় একটা সমস্যায় পড়েছেন বাংলাদেশের এই সংখ্যাগুরু মুসলিমরা। তাদের প্রশ্ন, পকেটে মন্দির আর বৌদ্ধ বিহারের ছবিওয়ালা নোট নিয়ে মসজিদে যাবেন কি করে? আর যদি মসজিদে যান তাহলে নামাজ আদা করতে কোনো সমস্যা হবে না তো? মানে প্রার্থনায় কাজ হবে তো? পকেটে অন্য ধর্মের উপাসনালয়ের ছবি থাকলে প্রার্থনার জোর কমে যাবে না তো? 20 টাকার নোটে যে মন্দিরটা দেওয়া হয়েছে, কারণ আমার মনে একটা প্রশ্ন থাকবে যে মন্দিরটা নিয়ে যদি আমাদের মসজিদে যখন নামাজ পড়তে যাবো, যখন নামাজে যদি টাকাটা নিয়ে যায় তখন কি নামাজটা হইব নাকি? মানে একটা মানে হচ্ছে আগে এখানে মসজিদ ছিল, এখন মন্দির হয়েছে। এখন আপনার কথা হচ্ছে মসজিদে যদি যান আপনি তাহলে এই মন্দির নিয়ে, এই মন্দিরটা মানে মন্দির সহ টাকাটা নিয়ে গেলে কি নামাজটা হইব কিনা, এটা হচ্ছে একটু। দেখুন, গোটা ব্যাপারটার মধ্যে কিন্তু কোনো জটিলতা নেই, এটা নিপাট, সহজ, সরল কথা। একজন ধর্মপ্রাণ মুসলিম ধর্মবিশ্বাসীর একটা ছোট্ট প্রশ্ন, আর কিন্তু সেই মুসলিম ধর্মবিশ্বাসীর এই প্রশ্নটাই তো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একটা বড় বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছে। এই বিড়ম্বনাকে এক কথায় কি বলা যায় বলুন তো? ধর্ম সংকট। এই বাংলাদেশের নোট পাল্টে ফেলার ভূত সে দেশের অন্তর্বর্তী সরকারের মাথায় কেন যে চেপেছিল, এটাই এখন সবাই জিজ্ঞেস করতে শুরু করেছে। দেখুন, ওই অন্তর্বর্তী সরকার মুখে যাই বলুক না কেন, বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমই তো বলছে ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর মুক্তিযুদ্ধের ইতিহাসটা মুছে দিতেই নাকি নোটবন্দির ফন্দি করেছিলেন ইউনূস অ্যান্ড কোম্পানি। নোবেলটা শান্তির জন্য পেয়েছিলেন, কিন্তু ভদ্রলোক আসলে তো অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী, এটা তো মাথায় রাখতে হবে। এবার তাদের তো এই সমস্ত বিষয়বুদ্ধি খুব চড়া, একদম তীক্ষ্ণ হওয়ার কথা। বাংলাদেশের মানুষকে স্বল্প সুদে টাকা ধার দেওয়ার গল্প ফেঁদে যিনি গ্রামীণ ব্যাংক তৈরি করেছিলেন, যে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে লোক ঠকানোর গাদা গাদা অভিযোগ রয়েছে এই বাংলাদেশেই, যে চট্টগ্রামের জোবরা গ্রামে ওই গ্রামীণ ব্যাংকের গোড়াপত্তন, সেই জোবরার মানুষ জড়িত বলছেন, তাদের বাড়ি ঘর থেকে বের করে, মানে বিভিন্ন বের করে টাকা যখন দিয়েছিলেন তখন নাকি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের ঘর করে দেওয়া হবে। ইউনূস নাকি কথা রাখেননি। তো এইরকম পাকা মাথা যার, তিনি ইকোনমিক্সকে ইনকামের রাস্তা হিসেবে ব্যবহারে যে সফল, সেটা তো আমরা পরিষ্কার বুঝে গেছি।
সেই সফল ব্যবসায়ী বা সেই সফল অর্থনৈতিক ভাবনা সম্পন্ন মানুষ তিনি যে নোট বাতিলের পরিকল্পনা করে এইভাবে ফেঁসে যাবেন সেটা বোধহয় ভাবতে পারেননি। কেন? এক এক করে বুঝিয়ে বলি। যে অন্তর্বর্তী সরকারটা ওই বলে না অফ দ্য মৌলবাদী, বাই দ্য মৌলবাদী এবং ফর দ্য মৌলবাদী, মানে মৌলবাদীর জন্য, মৌলবাদীর দ্বারা এবং মৌলবাদীর একদম নিজস্ব, সেই সরকারটাকে এতদিন ধরে লোকে যতই নিন্দমন্দ করুক, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের তো মনে হয়েছিল যে সরকার একমুখী একটা দৃষ্টিভঙ্গি নিয়ে যখন কাজ করছে তখন ঠিক আছে করুক, এটাই তো দেখেছি। কারণ এত নিশ্চিন্ত উনি যখন সরকার চালিয়ে যাচ্ছেন, তার মানে মানুষজন নিশ্চয়ই কোথাও গিয়ে ভেবেছিলেন যে ঠিক আছে যা করছে করুক। কিন্তু ভেতরে ভেতরে তারাও তো বলছিলেন এই সরকারের এক এবং একমাত্র উদ্দেশ্য জামাতের মতো ধর্মান্ধ ওই অনুদার যে সমস্ত মৌলবাদী তাদের স্বার্থ রক্ষা করা, এছাড়া আর কিচ্ছু নেই। সেই জন্যই ইদানিং একটু লোকের মনের মধ্যে ওই ভোট ভাবটা উঠেছে, নির্বাচন কবে হবে এই সমস্ত তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। তো সরকারটাকে বাঁচাতে লোকজনের চোখে ধুলো দিতে চেয়েছিলেন ইউনূস। নতুন নোটে মন্দির আর বৌদ্ধ বিহারের ছবি দেখিয়ে দাবি করতে চেয়েছিলেন যে আরে এই সমস্তগুলো না একদম মানে অপপ্রচার। ব্যাপারটা সেরকম না, আসলে তারা উদার, খুব উদার, মুক্তমনা। এই ব্যাপারটা বাংলাদেশে খুব চলে, কারণ একটা শিক্ষিত বাংলাদেশিদের একটা বড় অংশ তারা কিন্তু সত্যিই মুক্তমনা, তারা সত্যিই অন্যরকম ভাবনা চিন্তা করেন। এবার তাদের সংখ্যাটা কিন্তু ওই ধর্মান্ধদের থেকে অনেক বেশি, এটাও ঘটনা। কিন্তু যেহেতু ধর্মান্ধদের মাথায় এখন ইউনূস সাহেবের হাত রয়েছে, ফলে বাকি সবাই ঘরের মধ্যে চুপচাপ বসে রয়েছে। আত্মবিশ্বাসের অভাব আছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু সেটা সম্ভব তো তখনই হয় যখন রাষ্ট্রযন্ত্রের সমর্থনটা ওই ধর্মান্ধরা পায়, মৌলবাদীরা পায়। সুতরাং চুপ করে আছেন তারা, মনে মনে কি মেনে নিয়েছেন সেটা তো নেননি। তাই এই জায়গাটাতে আবার ইউনূস আবার পাক্কা ব্যবসায়ীর মতো মানসিকতায় চলে এসছেন। মানুষের থট রিডিং করছেন, বুঝে গেছেন এদের মনের ভেতর ক্ষোভের জায়গাটা কোনটা, এদের সংশয়ের জায়গাটা কোনটা। তাই সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাইছেন যাতে তিনি টিকে যেতে পারেন, যাতে লোকজন তাকে বলে আপনি আপাতত থাকুন, কোনো ব্যাপার না, আর 6 মাস দেরি করে ইলেকশন করবেন, কোনো ব্যাপার না, 1 বছরও করতে পারেন। বোঝাতে চাইছেন তাই জন্য তিনি আসলে আমি তোমাদেরই লোক, ইসলামের বাইরেও অন্য ধর্মকে এভাবেই আমি স্বীকৃতি দিই। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, হ্যাঁ তারা বুঝতে পারেননি এই গোটা ব্যাপারটায়, তারা মানে বলছি ইউনূস অ্যান্ড কোংয়ের কথা, কাজের থেকে অকাজে বেশি মন থাকলে এই গোড়ায় গলতটা সামলানো যায় না। এটা ইউনূস অ্যান্ড কোং কিছুতেই বুঝতে পারেননি। ওই নোটে মন্দিরের ছবি ছাপিয়ে যারা ধর্মীয় সহিষ্ণুতার বার্তা দিতে চেয়েছিলেন তারা বুঝতেই পারেননি সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা এভাবে প্রশ্নের পর প্রশ্ন তুলে তাদের বিব্রত করে দেবেন। কোনো টাকা হইলো ভাই, এটা তো লঞ্চের টিকিটের মতো, এটা যদি পুরান হয়ে যায় মানুষের পকেটে নিয়ে ছিঁড়ে যাবে না। ঈদের নামাজে এটা নেবেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন এই টাকাটাই নিলে না হবে আপনার 400 টাকার জায়গায় 600 টাকা নিত, তারপরে যদি মন্দিরের জায়গায় একটা মসজিদ থাকতো। দেখুন, শুধু মন্দিরের ছবিতে আপত্তি নয়, যে কাগজে নোট ছাপানো হয়েছে সেই কাগজের কোয়ালিটিও এমন যে লোকে বলছে পকেটে নিলেই নাকি খরচ হয়ে যাবে, মানে সোজা বাংলা ছিঁড়ে যাবে, ওটার ব্যবহার করা যাবে না। মানে বেচারা ইউনূস সাহেব জানেন তো, হিতে বিপরীত বলে না, তাই হয়ে গেছে তার। এবং মুশকিল হচ্ছে কি জানেন, সময় খারাপ হলে এরকমই হয়। যেই আপনি নোটে মন্দিরের ছবি চাপিয়ে ধর্মনিরপেক্ষতার ভরং করতে গেলেন, অমনি তার সঙ্গে সঙ্গে তো আপনার ওই ভরঙের বা মুখোশটা সেট করে খুলে গেল। জানেন বাংলাদেশেই যা ঘটছে তাতে ওই ধর্মনিরপেক্ষতার ভরং করে আর বেশি দিন চলবে না। বাংলাদেশে আরও এক সংখ্যালঘু হিন্দুর ওপর অত্যাচারের খবরটা সামনে চলে এসছে। বাংলাদেশের নওগাঁতে রাস্তায় এক হিন্দু নাবালিকাকে অপহরণ করা হয়েছে, খোলা রাস্তা থেকে। মেয়েটার বাবা প্রতিবাদ করেন, ফলস্বরূপ তার ওপর চড়াও হয় ওই অপহরণকারীরা। আর শুধু অপহরণকারীরা না, ভিডিও প্রকাশ করে বাংলাদেশিরাই দাবি করছেন আশপাশের পথ চলতে কিছু সংখ্যাগুরু মানুষও নাকি ওই সংখ্যালঘু বাবা যিনি মেয়ের সম্ভ্রম বাঁচাতে চেষ্টা করছিলেন তাকে মারধর করেছেন।
আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই খবর আসে পিরোজপুরে হিন্দু বাংলাদেশিদের ওপর অত্যাচার শুরু হয়েছে। বাংলাদেশের নওগাঁ আর পিরোজপুর, এই দুটো জায়গায় হিন্দুদের ওপর অত্যাচারের এই ছবি ঠিক কী প্রমাণ করছে বলুন তো? প্রমাণ করছে বাস্তব যেটা, সেটাকে কোনো ছবি দিয়েই চাপা দেওয়া যায় না। এই যেরকম নোটে মন্দিরের ছবি ওই বাংলাদেশি হিন্দুদের আর্তনাদকে চাপা দিতে পারছে না। কি অদ্ভুত! মোহাম্মদ ইউনূস হাজার চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টা কেন এভাবে বিফলে যাচ্ছে বলুন তো? ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে। বিএনপি জামাতের অত্যাচারে প্রাণ ওষ্ঠাগত হিন্দুদের। পিরোজপুরের মাঠবাড়িয়ার এক হিন্দু ঘরে কদিন আগে হামলা চালিয়েছে মৌলবাদীরা। কিচ্ছু রাখে নাই, আমার কাকাকে খুঁজতেছিল, আমার ভাইকে খুঁজতেছিল, মানে এরা কোথায়? আমার মা বাইরে ছিল, আমার মা শুধু নিরুপায় হয়ে দাঁড়ায় দেখতেছে যে ঘরে ফ্যান বলেন, খাবার জলের জগ বলেন, একটা একটা গ্লাস বলেন, কিচ্ছু রাখে নাই। ভাঙচুর, মারধর, অবর্ণনীয় অভিজ্ঞতা। অসহায় তরুণের প্রশ্ন, এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো? এটা মনে করতেছে সবাই। কেন ইন্ডিয়া যাব? আমরা স্বাধীন দেশে বাস করি না? আমরাও দেশের নাগরিক না? নওগাঁওর ছবিটা আরো ভয়ঙ্কর। আব্দুল হাকিম নামে এক মুসলিম তরুণ অঞ্জনা রায় নামে এক হিন্দু কন্যাকে তুলে নিয়ে যায়। মেয়েটির বাবা হারাধন রায় প্রতিবাদ করলে তাকেই বেধড়ক মারধর করে আব্দুল হাকিমের লোকজন। চর, থাপ্পড়, কিল, ঘুষি, মাথার মধ্যে হেলমেট দিয়ে বারবার মারধর করা হয়। সংখ্যালঘু আক্রান্ত, বিরোধী দল আক্রান্ত, মা বোনেরাও আক্রান্ত। সংবাদ মাধ্যম বলছে, চলতি বছরের প্রথম 2 মাসে বাংলাদেশে নির্যাতিত 294 জন নারী, ধর্ষণের শিকার 96, যার মধ্যে 46 জন শিশু। আমি আবার বেঁচে এসেছি আপনাদের মাঝে। নারী যদি সংখ্যালঘু হয় তাহলে আরোই রেহাই নেই। এরই নাম ইউনূসের বাংলাদেশ। তাহলে মোহাম্মদ ইউনূসের হাতে রইল কি? পেন্সিল। দেখুন, মাস 2 আগে থাইল্যান্ডে ওই নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয়েছিল মোহাম্মদ ইউনূসের, বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আমাদের প্রধানমন্ত্রী ইউনূসকে তখনই কিন্তু সতর্ক করে দিয়েছিলেন দুটো বিষয় নিয়ে একদম চূড়ান্ত সতর্ক করে দিয়েছিলেন। এক, আমাদের দেশের এই উত্তর পূর্বের রাজ্যগুলোকে নিয়ে কোনো রকম প্ররোচনা দেওয়া চলবে না। আর 2, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। এই জন্যই কি ইউনূস এই মন্দির ঠন্দিরের ছবি ছাপিয়ে প্রমাণ করতে চাইছিলেন যে তার মধ্যে সদিচ্ছার কোনো অভাব নেই। কিন্তু এটাও তো ইউনূস প্রমাণ করে দিয়েছেন, কারা যেন ধর্মের কথা শোনে না, তারা সেরকমই আর কি। 71-এ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনা প্রায় 10 লক্ষ মহিলাকে পূর্ব পাকিস্তানে ধর্ষণ করেছিল। এবার সেই সংখ্যাটা এত বছর পরেও কিন্তু সুনিশ্চিত নয়। অনেকেই বিশ্বাস করেন সংখ্যাটা যাই হোক, যত বিরাটই হোক, বাস্তবে ওই অত্যাচারিত মহিলার সংখ্যাটা কি আরও অনেক অনেক বেশি ছিল। এই একই কথা তো স্বাধীন বাংলাদেশেও শোনা যাচ্ছে। অভিযোগ উঠছে যে গত 1 বছরে বাংলাদেশে যত সংখ্যালঘু হিন্দু মহিলা অত্যাচারিত হয়েছেন বলে শোনা যাচ্ছে, বাস্তবে নাকি সংখ্যাটা তার থেকে ঢের বেশি। দেখুন, যা রটনা তার কতটা ঘটনা সেটা বাংলাদেশিরাই ভালো বলতে পারবেন। কিন্তু আমরা বুঝতে পারছি মোহাম্মদ ইউনূস যতই মরিয়া হয়ে উঠছেন ততই তিনি ঠক্কর খাচ্ছেন। বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধাদের তো এক নতুন সংজ্ঞা তৈরি করেছে। প্রয়োজনীয় আইন টাইন সংশোধন করে তারা জানিয়ে দিয়েছে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত, মানে মুক্তিযুদ্ধের সময় যারা পূর্ব পাকিস্তানের বাইরে ছিলেন বা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিতে পারেননি, তার বদলে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন, এবার থেকে তাদের আর মুক্তিযোদ্ধা বলা যাবে না, তাদের মুক্তিযুদ্ধের সহকারী বলে নাকি বিবেচনা করতে হবে। আর তারপরেই প্রশ্ন উঠেছিল, তাহলে মুজিবকে কি আর মুক্তিযোদ্ধা বলে স্বীকৃতি দেবে না বাংলাদেশ? মুক্তিযুদ্ধের সহকারী বলবে? কারণ 71-এর 25শে মার্চ থেকে তো জেলবন্দি ছিলেন মুজিব, তার সহযোগীদের অনেকেই তো ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। ইউনূস কি এদের সবাইকে মুক্তিযোদ্ধার সহকারী বলতে চান? মুক্তিযোদ্ধার সম্মান দিতে চান না? ব্যাপারটা
গোলমাল হয়ে যাচ্ছে এটা কিন্তু বুঝতে পেরেছিলেন ইউনূস, বুঝেই ব্যাক গিয়ারে চলে গেছেন। বাংলাদেশের অন্যতম উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব আজাদ মজুমদার কি বলেছেন জানেন? বলেছেন আইন সংশোধন হলেও মুজিবুর রহমান ব্যতিক্রম, তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়নি, স্বীকার করতেই হবে। হ্যাঁ, এক্ষেত্রে বঙ্গবন্ধু মুজিবুর রহমান অত্যন্ত ভাগ্যবান। তার অবস্থা আর যাই হোক পাকিস্তানের ওই বাচ্চাগুলোর মতো নয়, যারা কিডনির চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল, কিন্তু চিকিৎসার বদলে হাসপাতাল তাদের কিডনিটাই কেটে নিয়েছে। ধরুন আপনি ডাক্তার দেখাতে গেলেন, ডাক্তার বললেন আপনার কিডনিতে পাথর হয়েছে, অপারেশন করাতে হবে, আর আপনি ভরসা করে নিলেন এবং আপনি পৌঁছে গেলেন অপারেশন টেবিলে। যখন হুঁশ ফিরল তখন জানতে পারলেন আপনার একটা কিডনি কেটে নেওয়া হয়েছে। এটাই হয়েছে পাকিস্তানের সাদিকাবাদে। সেখানকার 25 জন বাচ্চার একটা করে কিডনি কেটে নিয়েছে পাচারকারীরা। যাদের খাটিয়ায় শুয়ে থাকতে দেখছেন, পেটে যাদের ব্যান্ডেজ জড়ানো, তাদেরই কিডনি চুরি হয়েছে বলে পরিবার পরিজন অভিযোগ করছে। এই অভিযোগ সামনে এনেছেন পাকিস্তানের সাংবাদিকরাই। তাঁরাই খবর করেছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করেছেন, যা দেখে শুনে লোকে প্রশ্ন করছে পাকিস্তান কি ব্যর্থ রাষ্ট্র হিসেবে সব সীমা পার করে ফেলল? এমন একটা দেশ যেখানে বাচ্চাদেরও জীবনের দাম নেই। এখনো পর্যন্ত পাকিস্তানের সরকার বা সাদিকাবাদের স্থানীয় প্রশাসন মুখে কুলু পেটে রয়েছে। আড়ালে আবডালে নিন্দুকেরা বলছে পাকিস্তান সরকারের চাবি গিলে ফেলেছে সন্ত্রাসবাদীরা, তাই বুক ফাটলেও শাহবাজ শরীফদের মুখ ফোটে না। পাকিস্তানের কি এরকমই হাঁড়ির হাল হয়েছে যে তাদের এই বাচ্চাদের কিডনি বেচে এখন দেশটা চালাতে হচ্ছে? দেখুন, দেশ ভাগ হয়ে পাকিস্তান তৈরির সময় মোহাম্মদ আলী জিন্নাহ কি বলেছিলেন মনে আছে? বলেছিলেন তার দেশ পাকিস্তান ইসলামের পরীক্ষাগার হবে। জিন্নাহ যদি বেঁচে থাকতেন দেখতেন তার দেশকে বাচ্চাদের কিডনি চুরি করতে হচ্ছে। কত রকমভাবে মানে নোংরামো করা যায়, কত রকমভাবে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া যায়, কত রকমভাবে দেশের মানুষকে পথে বসানো যায়, তারই পরীক্ষাগারে পরিণত হয়েছে তার সেই দেশ, আদরের দেশ, যার জন্য রক্ত বন্যা বইয়ে দিয়েছিলেন। এবার পাকিস্তানের এই বর্তমান শাসকরা বলতেই পারেন, আরে আমাদের দেশটা শুরুই তো হয়েছিল, সৃষ্টিই তো হয়েছিল রক্তের বন্যা বইয়ে দিয়ে। সুতরাং এটা তো অস্বাভাবিক কিছু না। দেখুন, তার দেশের রাজনীতিবিদদের বিদেশে গিয়ে সন্ত্রাসের সপক্ষে কথা বলতে হচ্ছে, দেশের ভেতর সন্ত্রাস হচ্ছে, গোটা বিশ্ব তাদের দিকে আঙুল তুলছে, আর ভারত গিয়ে তাদের শিক্ষা দিয়ে আসছে। তাদের ওপর থেকে পর্দাটা টেনে সরিয়ে গোটা বিশ্বের সামনে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে পাকিস্তান আসলে জঙ্গি তৈরির ল্যাবরেটরি। এটা তো দুনিয়াকে বুঝিয়ে দিয়েছেন আমাদের সাংসদরাও, এখনও দিচ্ছেন। শশী থারুররা এখনও আমেরিকার থেকে ফেরেননি। প্রথমে আমাদের সেনার প্রিএম্প্ট অ্যাটাক, চটজলদি আক্রমণ, তারপর আমাদের সেনাদের নন কাইনেটিক অ্যাকশান, মানে ওই তারা সবাই যখন পরপর বসে এবং কর্নেল সোফিয়া কুরেশি এবং বমিকা সিং তারা যখন এসে প্রত্যেক দিন গোটা বিশ্বের সামনে এই আমাদের অপারেশন সিঁদুরের বর্ণনা দিয়েছেন, তখন তো গোটা বিশ্বের সামনে একটা নতুন ছবি তৈরি হয়ে যাচ্ছিল, সেটা দেশের উদ্দেশ্যের, দেশের বক্তব্যের। এটাকেই সেনার নন কাইনেটিক অ্যাকশান বলে। আর তারপরে আমাদের যে সাংসদ দল তারা বিভিন্ন দেশে গিয়ে যেভাবে অপারেশন সিঁদুরের উদ্দেশ্য বিভিন্ন দিক তুলে ধরছে, সেটাও তো একটা নন কাইনেটিক অ্যাকশানই বটে। এসবে সব পাকিস্তান জাস্ট নাজেহাল। আর এই আমাদের দেশে সিঁদুরের মাহাত্ম্য ক্রমশ জোরালো হচ্ছে, যে সিঁদুরের বিষয়ে কিছু কথা এবার না বললেই না। নেপোলিয়নের বিজয় থেকে হিটলারের পরাজয়, যুগ যুগ ধরে যুদ্ধের ইতিহাসের সাক্ষ্য বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেট। চার্চিল, রুজভেল্ট, স্তালিন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে ভিক্টরি পোজ দিয়েছেন সমাজতান্ত্রিক থেকে গণতান্ত্রিক, সাম্যবাদী থেকে সাম্রাজ্যবাদী রাষ্ট্রনেতারা, কিন্তু মানুষের মনে দাগ কেটে গিয়েছেন এক সোভিয়েত ইউক্রেনিয়ান তরুণী। বিধ্বস্ত বার্লিনে তরুণ রুশ কমরেডকে ট্রাফিক সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রবল উৎসাহের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন সেই তরুণী। Что я могу сказать? В Берлине, в центре. Говорю, так забудешь. Не вдумайся так глубоко. Посмотришь. Напротив Рейхстаг. А здесь Бранденбургские ворота, которые Ебельста камнем, который заложил. Все равно прошли. দীর্ঘ যুদ্ধের মারাত্মক অভিজ্ঞতাও লিডিয়ার উৎসাহে ভাটা ফেলতে পারেনি। সমাজতন্ত্রের প্রতীক হিসেবে লিডিয়াকে ফিল্মে বন্দী করে রুশ প্রচার বিভাগ। তার সাক্ষাৎকারও রেকর্ড করা হয়। Ну кто я? Простая деревенская девушка. Училась в школе десятилетки. Потом, когда началась война, ушла уже в репетицию. Прошла путь через всю Украину, Крым и вот до Берлина. Что можно сказать напоследок? От наших всех девушек, фронтовиков, большой привет силовикам. Нашим таким же девушкам, которые куют победу вместе с нами. কেউ কল্পনাও করতে পারেননি লিডিয়া স্পিভাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন বিশ্ব ব্যবস্থার পোস্টার গার্ল হয়ে উঠবেন। নেপোলিয়ান হিটলারের স্মৃতি বিজড়িত ব্র্যান্ডেনবার্গ গেটের প্রতীক হয়ে যাবেন এক সদ্য যৌবনা তরুণী। পিছনে রক্তক্ষয়ী বিশ্বযুদ্ধের ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক ব্র্যান্ডেনবার্গ গেট ক্ষতবিক্ষত পুরুষতন্ত্রের প্রতীক, আর সামনে তরুণ চনমনে প্রবল উৎসাহে ভরা এক তরুণী ট্রাফিক সামলাচ্ছেন। নারী শক্তির মূর্ত প্রতীক, আগামী দিনের ইঙ্গিত। লিডিয়া স্পিভাকের এই ছবি আর এই বক্তব্য, এটা কিন্তু আজকের দিনে একটা অন্য মানে এনে দেয়, জানেন তো। খেয়াল করে দেখুন লিডিয়া স্পিভাক কোথা থেকে এসেছিলেন। প্রাথমিকভাবে একটা গ্রাম থেকে। গ্রামটা কোথায়? ইউক্রেনের একটা গ্রাম। ইউক্রেনের সেই গ্রাম থেকে ক্রিমিয়া হয়ে তিনি বার্লিনে পৌঁছেছিলেন। আজকের দিনে সেই ইউক্রেন রাশিয়ার শত্রু, আর যে ক্রিমিয়া হয়ে এসেছিলেন সেই ক্রিমিয়ার ব্রিজটা, সেটা তো ওই ইউক্রেন তাদের জলের তলা দিয়ে চালানো ড্রোন দিয়ে আঘাত এনেছে। কিন্তু একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে যে জার্মানি রয়েছে, সেটা তো একটা নতুন ইতিহাস তৈরি করছে। কারণ ন্যাটো যেখানে ইউক্রেনকে যাবতীয় অস্ত্র দিয়ে বলে দিয়েছিল এই অস্ত্রগুলো রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করতে ব্যবহার করা যাবে না, প্রতিরক্ষায় ব্যবহার করতে হবে, সেখানে জার্মানি তাদের খুল্লা ছুট দিয়ে দিয়েছে, বলেছে রাশিয়াকে আক্রমণ করার জন্য তারা সমস্ত সহায়তা করবে। এখান থেকেই পুরো সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ইতিহাসটা থেমে গেছিল, সেটা নতুন করে নতুন কোনো চেহারা নিয়ে, কোনো ভয়াবহ রূপ নিয়ে আমাদের সামনে উঠে আসবে না তো। দেখুন, সময় বদলে গেছে, সুতরাং ইতিহাস বদলে যেতেই পারে, কিন্তু আসল বিষয়টা সেটা তো একই থেকে গেছে। মেয়েরাই জাতির জন্য জয় ছিনিয়ে আনে। গ্রাম্য মেয়ে লিডিয়া স্পিভাক কত সহজ ভাষায় কথাটা বলে দিয়েছিলেন বলুন তো। সেদিন আমরা লিডিয়া স্পিভাককে দেখেছিলাম, এখন ওই বললাম আমরা কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার ভূমিকা সিংকে দেখছি। আর লিডিয়া স্পিভাক যেখানে দাঁড়িয়ে ছিলেন, সেখানে কাকে দেখছি? বাংলার নিজের মেয়ে, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। ব্র্যান্ডেনবার্গ গেটের সামনেই ওই পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের হাত ধরে হাঁটছেন মহুয়া মৈত্র। গায়ে গা ভর্তি অলংকার, পরনে বিয়ের শাড়ি। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে যে প্রাক্তন বিজেডি সাংসদকে বিয়ে করেছেন মহুয়া মৈত্র। আর তারপর ব্র্যান্ডেনবার্গ গেট দেখলেই মহুয়া মৈত্রের কথাই মনে পড়বে পশ্চিমবঙ্গের মানুষের। এমনটা হওয়ার কথা নয়, কিন্তু
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু হিটলারের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি ওই ব্র্যান্ডেনবার্গ গেট পেরিয়েই রাইক্সট্যাগে গেছিলেন। তারও আগে সৈয়দ মুস্তাফা আলী জার্মান ভাষা শিখতে বার্লিনে ছিলেন, সেখানেই চাচা কাহিনী লিখেছেন। তিনি ওই ব্র্যান্ডেনবার্গ গেটকে ঘিরে নাৎসিদের উত্থানের বর্ণনা দিয়েছেন। কিন্তু নেতাজি বা মুস্তাফা আলী কারো তো গেটের সঙ্গে ছবি নেই। সেখানে মহুয়া মৈত্রের ছবি, সেটা একদম টাটকা এবং একদম বিয়ের ছবি। দিলীপ ঘোষের বিয়ের পর মহুয়া মৈত্রের বিয়ে, ব্যাপারটা কি বলুন তো? রাজনীতির কুরুক্ষেত্রে কি ফড়ফড় করে ওই প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এখন? অপরাধ তো কিছু করেনি, তাকে নিন্দা করার তো কোনো প্রশ্নই আসেনি। বিয়ের না বয়স আছে না প্রেমের বয়স আছে। অবশ্যই শুভেচ্ছা জানাবো, আগামী দিনগুলো তার ভালো কাটুক, তার দাম্পত্য জীবন সবসময় আপনার ভালো থাকুক, এটু আমি চাইবো সবসময়। অভিনন্দন, বিয়ে হয়েছে ভালো কথা, বিয়ে তো ভালো জিনিস। বিয়ে করেছেন দুজনকেই আমার তরফ থেকে, দুজনেই আমার কলিগ ছিলেন 17তম লোকসভাতে, 18তম লোকসভাতে মহুয়া মৈত্র আমার কলিগ। তো স্বাভাবিকভাবে দুজনকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তাদের আগামী জীবন খুব ভালো কাটুক, সুখে শান্তিতে কাটুক। হ্যাঁ, শুভেচ্ছা রইল, অনেক আন্তরিক শুভেচ্ছা। দেখুন, মহুয়া মৈত্রের এই ছবিটা যখন তাকে পাঠিয়ে সকালবেলা জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন ফেক। আমরা ভেবেছিলাম কোনটাকে ফেক বলছেন, একটু সংশয় ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিকেলবেলা দেখলাম নিজেই এক্স হ্যান্ডেল এই কেক কাটার ছবি প্রকাশ করেছেন এবং সবাইকে ধন্যবাদ দিয়েছেন। সুতরাং আমরা ধরে নিচ্ছি ওই ছবিটা নিয়ে তার কোনো আপত্তি থাকলেও থাকতে পারে, কিন্তু খবরটা তো ঠিক। তাহলে এখানেই তো প্রশ্নটা অন্য। শুনলেন তো, সবাই শুভেচ্ছা জানাচ্ছে, তার সহ রাজনীতিকরা, কেউ তার দলের, কেউ তার বিপক্ষ শিবিরে। এর আগেও তো আমরা সে একই ভূমিকায় তাদের দেখেছি না কয়েকদিন আগে যখন দিলীপ ঘোষের বিয়ে হয়েছিল। কিন্তু দিলীপ ঘোষের বিয়ে নিয়ে তো এর থেকে অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তৃণমূল নেতারা। আর সেখানে মানে দিলীপ ঘোষ বিরোধী দলের নেতা, তার জন্য অত উচ্ছ্বাস, আর নিজের দলের সাংসদের জন্য ঠিক আছে, কোনো ব্যাপার না। এরকম একটা ভূমিকা মানে হতে পারে অতি গভীর অনুভূতি, তো তাই ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, তাই রেখে ঢেকে ব্যাপারটা অনেকটাই, যেটা প্রকাশ করা না যায় সেটাকে তো প্রকাশ করার চেষ্টার কোনো মানে হয় না, তাই না? সেটাই হয়তো হয়েছে। তবে জাতীয় স্তরে মহুয়া মৈত্রের বিয়েটা কিন্তু খবর হয়ে গেছে। আসলে মহুয়া মৈত্র সবসময় খবরে থাকেন, তো সকলেই তাকে নিয়ে তাই খবরদার থাকে, সতর্ক, অতি উৎসাহী। কেউ কেউ তো আবার লিখে ফেলেছেন এটা তো নয়া অপারেশন সিঁদুর। এটা কিন্তু বাড়াবাড়ি, যাই বলুন। হ্যাঁ, কিন্তু মুদ্রার অন্য দিকটা খেয়াল করে দেখুন। সন্ত্রাস নির্মূলে ভারতের অভিযানের নামটা কতটা যথাযথ ছিল, মানুষের মনে কতটা দাগ কেটেছে, এবার ভেবে দেখুন তো। ভারতের যে সংসদীয় দল বিভিন্ন দেশে ঘুরে ঘুরে অপারেশন সিঁদুরের গুণকীর্তন করেছেন, সেই দলে জায়গা হয়নি মহুয়ার। কিন্তু সাংসদদের জাতীয়তাবোধ বা জোশ কতটা হাই দেখুন তো। মহুয়া নিজেই বার্লিনে গিয়ে সিঁদুর মাহাত্ম্য প্রচার করে এলেন। আসলে কেন্দ্রীয় সরকার তো এখনও অপারেশন সিঁদুরে পূর্ণচ্ছেদ টানেননি, তাই শুধু যুদ্ধ নয়, রাজনীতি, কূটনীতি সব কিছু মিলিয়ে একটা সামগ্রিক প্যাকেজ তৈরির চেষ্টা চোখে পড়েছে। জানেন তো, নাম অপারেশন সিঁদুর, এটা আমরা সবাই জেনে গেছি। সিঁদুর কি কাজে লাগে, সেটা নিয়ে কতটা বিতর্ক হতে পারে, সেটা নিয়ে কেউ কতটা আতঙ্কে থাকতে পারে, এই সব বিষয়গুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা জেনে গেছি। কিন্তু সিঁদুর যে গাছের নাম হয় কেউ জানতেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিঁদুর চারা রোপণ করেছেন। ভাবুন তো, বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ হয়, হতেই পারে গাছ পরিবেশ রক্ষায় বিরাট সহায়ক, সুতরাং তার চারা পোতার মধ্যে কোনো নতুনত্ব নেই। প্রধানমন্ত্রী সেটাকেও একটা নতুন চেহারা দিয়ে দিলেন, সিঁদুর চারা রোপণ করলেন। ওই সিঁদুর চারার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বিক্সা ওরেলানা, ইংরেজিতে বলে অ্যান্নাতো, হিন্দিতে সিঁদুর গাছ বলে। কারণ কি? কারণ বীজগুলো সিঁদুর রঙা, সেগুলো ভেজালে লাল তরল হয়ে যায়। এই সিঁদুর চারা নাকি মোদিকে দিয়েছেন সেই মা বোনেরা যারা 1971-এর সময় ওই পাকিস্তানের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়ে দেশের মাটি রক্ষা করেছিলেন।
মানে 2025 নয়, 1971-এর যুদ্ধকেও কি সিঁদুরের ব্র্যাকেটের মধ্যে এনে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। एक मैसेज है और ये मैसेज देशवासियों की, देश की सेना को और ज्यादा प्रोत्साहित करेगा कि आज विश्व पर्यावरण दिवस के अवसर पर पेड़ लगाया माननीय प्रधानमंत्री जी ने, वो भी सिंदूर का पेड़ लगाया। तो मुझे लगता है इससे देश को भी मैसेज जा रहा है और देश के बाहर बैठे जो लोग हैं जिनको पता है कि सिंदूर का मतलब क्या है, उनको भी मैसेज जा रहा है। দেখুন, মেয়েরা সিঁথিতে যে সিঁদুর দেন সেটা আঠালো নয়, কিন্তু যে সিঁদুর পাকিস্তান পড়েছে সেটারও একদম পুরো ওই কাঁঠালের আঠা, জানেন তো, যা লেগেছে তারা বুঝতে পারছে কি লাগলো গায়ে। আর মোদির অপারেশন সিঁদুরের তার মধ্যেও তো একটা ওই চুম্বকীয় চরিত্র রয়েছে, আটকে নেওয়ার ক্ষমতা রয়েছে। বিরোধীদের দিব্যি দলে টেনে নিয়েছেন, দেখুন তো কীভাবে এই সংসদীয় দল পাঠানোর মধ্যে দিয়ে। প্রধানমন্ত্রী কিন্তু এটা একটা মাস্টার স্ট্রোক। পৃথিবীর 7 প্রান্তে 7টা সংসদীয় দল পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী, মানে ভারত পাঠিয়েছিল আর কি, এবং তার মধ্যে বেশিরভাগই হচ্ছেন সব বিভিন্ন বিরোধী দলের সাংসদ। এবার তারা গিয়ে ভারতের লক্ষ্য, উদ্দেশ্য সমস্ত কিছু ব্যক্ত করেছেন। ওই 7টা দলের মধ্যে 5টা দল ফিরে এসছে। শশী থারুরের নেতৃত্বে প্রথম দলটা আমেরিকার রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছে, আর যে দলে প্রিয়াঙ্কা চতুর্বেদী রয়েছেন সেই দলটা বেলজিয়ামের ব্রাসেলসে পৌঁছেছে। মানে এই দুটো এখনও বাইরে, বাকিরা সব ফেরত এসছে। এবং সবাই মিলে কিন্তু পাকিস্তানের মুখে সিঁদুর লেপে দিয়েছে, আর মুখ লাল হয়ে গিয়েছে বেনজির পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি। একেবারে বিনা দোষে বেইজ্জত হওয়া যাকে বলে না, তাই বেশ ছিলেন আলগোছে। সস্তায় নাম কিনতে গিয়ে বলে বসলেন সিন্ধুতে জল না বইলে নাকি ভারতীয়দের রক্ত বইবে। তাও ভারত ক্ষমা ঘেন্না করে দিয়েছিল, কিন্তু ওই শাহবাজ শরীফ আর আসিফ মুনির এমন বোকা বানিয়েছেন, সেটাও আবার টুকে। মানে ভারতীয় সাংসদরা যাচ্ছেন, প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, এটা দেখে শাহবাজ শরীফ আর আসিফ মুনির বলেও ঠিক করলেন যে হ্যাঁ আমাদেরও তো পাঠাতে হবে, সুতরাং তারাও টিম তৈরি করে পাঠালেন। 7টা না, 2টো, তার যথেষ্ট তাদের জন্য, যা এই মুহূর্তে অবস্থা। কিন্তু যে জাতীয় ঐক্যের বার্তা দিতে ছুটে গিয়েছিলেন আমেরিকায়, সেখানে গিয়ে দেখা করেছিলেন চীনের প্রতিনিধিদের সঙ্গে, সেটা থেকে একটা কথা তো সবার মনে হতে শুরু করেছে, আলোচনা শুরু হয়ে গেছে যে তার মানে তারা আমেরিকাতে গিয়েও সেটিং চাইছেন। মানে চীন যাতে সেটিং করে দেয় বা আমেরিকা যাতে চীনের সাথে সেটিং করে দেয়, কোনটা কেউ বুঝতে পারছে না, কিন্তু মনে হচ্ছে এই সেটিংটাই হচ্ছে মেন উদ্দেশ্য ওদের। বক্তব্য কিছু নেই। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গেও দেখা করেছেন তারা। দেখুন, এটা যে সেটিং, মানে ডিপ স্টেটের সেটিং, সেটা তো আপনাদের পরিষ্কার বুঝতে কোনো অসুবিধা নেই। আপনাদের সামনে গতকালই আমরা আরও পরিষ্কার করে বুঝিয়েছিলাম, কিন্তু মুখটা খুলেই তো বিপদ করেছে। বিলাওয়াল প্রথমে বলতে গিয়েছিলেন যে কাশ্মীরে মুসলিমরা আক্রান্ত। এক মুসলিম সাংবাদিক পাল্টা প্রশ্ন তুলেছেন, ভারতের তরফে যে মহিলা মানে কর্নেল সোফিয়া কুরেশি প্রেস ব্রিফিং করেছিলেন, তিনিও তো মুসলিম। এরপর আর কিছু বলতে পারেননি। ওই লাইনটা ছেড়ে বিলাওয়াল যে ভুট্টো বলতে শুরু করেছিলেন যে পাকিস্তানও নাকি সন্ত্রাসের শিকার, পাকিস্তান সন্ত্রাসে মদত দেয় না। তাতে ভারতের সব টিমের সদস্য একযোগে বলেছেন বিলাওয়ালের মাকে মানে বেনজির ভুট্টোকেই তো সন্ত্রাসবাদীরা হত্যা করেছিল। নিজের মায়ের হত্যাকারীদেরই অস্বীকার করছেন, বরং হত্যাকারীদেরই পক্ষ নিচ্ছেন বিলাওয়াল জারদারি। কি বিপাকে পড়ার মতো বিষয় বলুন তো। এবং অবাক করার মতো বিষয় হলো, ওয়াশিংটনে বসে শশী থারুর যে ভাষায় বিলাওয়ালকে জবাব দিচ্ছেন, সেই ভাষাতেই বেলজিয়ামে বসে জবাব দিচ্ছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। দুজনে কিন্তু দুটো আলাদা রাজনৈতিক দলের নেতা নেত্রী। আর ভারতে থেকে আসাদুদ্দিন ওয়াইসি সেই একই কথা বলছেন, তিনিও তো অন্য আরেকটা বিরোধী দলের নেতা, কিন্তু সবার বক্তব্যগুলো কিরকম এক সুরে বাজছে দেখুন তো। Pakistan is a victim of terrorism. The single largest number of terrorist attacks that takes place in any one country is Pakistan. They must recognize that not all Pakistanis are terrorists, no matter what their government says to them.
And then they are going around, I understand, this delegation saying, oh, but we are also victims of terrorism. We have lost more lives of terrorism than India has, and so on. The question we turn around and say, whose fault is that? As Hillary Clinton famously said 10 years ago, what did she say? You can't breed vipers in your backyard and expect it to bite only your neighbors. It's unfortunate that a young politician from Pakistan, who should be spending more of his time in fixing his own country, is in the US, defending some of those who may be responsible for assassinating his mother. So, that's the reality and that's the difference. बुज़दिल वो होते हैं जो कू करते हैं एक इलेक्टेड गवर्नमेंट पे, और कू करने के बाद जेल में भेजने के बाद उन इलेक्टेड प्राइम मिनिस्टर का मर्डर कर देते हैं वहां पर आर्मी जनरल का सरकार बनाने में. अनइलेक्टेड हु आर कंट्रोलिंग द गवर्नमेंट. गवर्नमेंट क्या, पब्लिक डिस्कोर्स एंड सिविल गवर्नमेंट. वहीं पे नहीं रुकते हैं. वही जो जनरल आर्मी जनरल बनते हैं वो आर्मी जनरल रेडिकलाइजेशन शुरुआत करते हैं पाकिस्तान में. वहां का संविधान जो बचा कुचा था और जो जिन्ना का सपना था वो खत्म करने में. वहां की इलेक्टेड प्राइम मिनिस्टर, फॉर्मर प्राइम मिनिस्टर जो लंदन में बैठी हुई थी, उनको बर्खास्त कर दिया था, वापस आती हैं और लड़ती हैं. तो वही रेडिकलाइजेशन उनको दिन दहाड़े मार डालता है. His mother was killed by terrorists. Who did it? Can you please tell the whole world? He's in the United Nations. A UN probe agency had probed his mother's death and came to the conclusion that the whole investigation of Benazir Bhutto was shoddy. Who was convicted for Benazir Bhutto's death? 139 people lost their lives. These are questions which he cannot answer when his own mother was killed by terrorists. He's pointing a finger at India. কি বুঝলেন? বেনজির ভুট্টোর হত্যা, জুলফিকার আলী ভুট্টোর হত্যা, এই প্রসঙ্গগুলো তুলে তো বিলাওয়াল ভুট্টো জারদারিকে ধর্ম সংকটে ফেলে দিয়েছে ভারত. হয় তাকে বলতে হবে তার দেশ মৌলবাদ আর সন্ত্রাসে মদদ দেয়, না হলে তাকে বলতে হবে তার মাতামহ আর তার মায়ের হত্যা অন্যায় ছিল না. কি ডেঞ্জারাস অবস্থা বলুন তো ওনার জন্য. তবে ওনার বক্তব্যটা শুনছিলাম, একটা জিনিস খেয়াল করে দেখুন, দুটো দেশের মধ্যে ফারাকটা কোন জায়গায়. শুনলেন তো, শশী থারুর, প্রিয়াঙ্কা চতুর্বেদী বা আসাদুদ্দিন ওয়াইসি, এদের গোটা বক্তব্যগুলো দেশের জন্য একমুখীনভাবে, এবং এরা যখন এই বক্তব্যগুলো তুলছেন এর মধ্যে কিন্তু কোনো রকম রাজনৈতিক ছোঁয়া নেই. আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে গেছিলেন, তৃণমূলের তিনি, আরেকজন বিরোধী দলের নেতা, কিন্তু ওখানে গিয়ে তিনি দেশের হয়ে সবার সামনে এক ভাষায় যাবতীয় বক্তব্যগুলো ছুড়ে দিয়ে এসছেন. ওই সময়টা তাদের ব্যক্তিগত রাজনৈতিক সত্তা এবং দেশের মধ্যে তাদের ভূমিকা, রাজনৈতিক ভূমিকা, এটাকে তারা ভুলে থেকেছেন, কারণ দেশ সবার ওপরে. বিলাওয়াল ভুট্টো বলার সময় দেশের মানুষের জন্য বললেন, মুখ খুললেন, কিন্তু কোথাও গিয়ে সরকারকেও কি একটু বিঁধলেন না? হালকা করে প্রশ্ন তো তুলে দিয়েছিলেন যে এটা ধরে নেবেন না যে পাকিস্তানের সমস্ত মানুষ সন্ত্রাসবাদী, সে তাদের সরকার তাদের যাই বলুক. এই একটা সেন্টেন্স, সরকার তাদের যাই বলুক, মানে কোথাও গিয়ে ওই সরকারকে তিনি দোষী ঠাউরে এলেন. কিন্তু এটাই মজা, এটাই একটা গণতন্ত্রপ্রেমী দেশ, যে দেশ আক্রমণ করে না, কিন্তু কেউ আঘাত করলে প্রত্যাঘাত করতে পারে, এতটাই তাদের মানসিক জোর. তার সঙ্গে একটা গণতন্ত্রহীনতায় ভোগা দেশের, এটাই হচ্ছে ছবি. দেখুন, পশ্চিমী সংবাদ মাধ্যমের কাছে যাবতীয় যে প্রশ্নগুলো ছুঁয়ে দিয়ে এসছেন না ভারতীয় প্রতিনিধিরা, এরপর বিলাওয়াল যেখানেই যাবেন ওই একই প্রশ্নের মুখে পড়বেন. একজন সাংবাদিক তুলেছেন, আরও অনেক সাংবাদিক তুলবেন. এই যে সকলে মিলে জুলফিকার আর বেনজির হত্যার প্রসঙ্গ তুলবেন, এটা দেখে আপনাদের ওই বললাম না কিভাবে এক সুরে সবার বক্তব্যটা বাধা হয়ে গেল. কেউ দেশে, কেউ বিদেশের, দুই জায়গায়, দুই দেশে, কিন্তু বক্তব্য এক. তার মানে এটা বক্তব্যটা কোনো একটা জায়গার থেকে এসছে এবং সবাই সেই বক্তব্যের সাথে সহমত হয়ে সেই বক্তব্যটাই তুলে ধরেছেন. ফলে কোথাও কোনো অন্যরকম ব্যাপার নেই, সবটা একমুখী.
মানে একটা পাকা মাথা এই প্ল্যানটা তৈরি করেছে, বক্তব্যগুলো নির্ণয় করেছে, এবং তারা এই সফরকারী দলের যে সদস্যরা রয়েছেন সেই সাংসদদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তথ্য জুগিয়ে তাদের সাহায্য করছে। সেখানে পাকিস্তানকে সাহায্য করছে কে? এটাই হচ্ছে মজা, জানেন, পাকিস্তানকেও নাকি ভারতই সাহায্য করছে। সিরিয়াসলি আপনারা চমকে উঠলেন, কিন্তু পাকিস্তানিরাই বলছেন, শাহবাজ শরীফই বলছেন, তিনি কি বলবেন সেটাও নাকি ভারত ঠিক করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কি অভিযোগ উঠছে জানেন? রাহুল গান্ধী যে ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন সেই ভাষা পাকিস্তানিরা নাকি হুবহু টুকে নিচ্ছে, ঠিক যেরকম নরেন্দ্র মোদীর ওই সাংসদ দল পাঠানোটাকে তারা টুকেছে। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत। वो और उसके जो चंद साथी हैं जो शिद्दत पसंद लोग हैं, और वो एक हिंदुत्व की जो थ्योरी है या आइडियोलॉजी जो है उसको परसू कर रहे हैं, वो लोग किसी भी हद तक जा सकते हैं। नरेंद्र सरेंडर, नरेंद्र सरेंडर। अब देखें उसको, उसका नाम जो है राहुल गांधी ने नरेंद्र सरेंडर रख दिया है, तो इससे ज़्यादा किसी नेशनल लीडर की जो है मिट्टी कितनी पलीद मैंने नहीं होते देखी कम से कम, जो है कि एक लीडर ऑफ अपोजिशन जो है उसको नरेंद्र सरेंडर जो है, यानी एक एक्सेप्ट किया जा रहा है इंडिया में कि ये सरेंडर जो है ये मोदी ने एक किस्म का किया है। রাহুল গান্ধীর এই সারেন্ডার মন্তব্য তার দলেই অনেকে ভালোভাবে নিচ্ছেন না। শশী থারুর বিদেশে বসে মিষ্টি করে উত্তর দিয়েছেন, আমেরিকার কথায় ভারত সিজফায়ার করেনি, পাকিস্তানি অনুরোধ জানিয়েছিল। পাকিস্তানকে আমেরিকা কি বলেছে সেটা তারা জানে, ওটা তাদের ব্যাপার, আমরা জানি না। কংগ্রেসের নেতা সলমান খুরশিদও বিদেশে যাওয়ার আগে জানিয়ে গেছেন কোনো মধ্যস্থতা হয়নি, ফলে রাহুল গান্ধীর দলের নেতাদের বক্তব্যগুলোই রাহুল গান্ধীর দাবিকে খণ্ডন করছে। শুধু তাই নয়, শুধু রাহুল গান্ধী নয়, ইন্ডিয়া ঐক্যকেই তাদের পুরনো অবস্থানটা তো তাড়া করে বেড়াচ্ছে। কুম্ভমেলার নতুন দিল্লি স্টেশনে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় তারা বিজেপির ওপর খড়গহস্ত ছিলেন, যোগী সরকারকে তুলোধনা করেছিলেন। ঠিক তার মধ্যে কোনো অন্যায় ছিল না। এতগুলো প্রাণ গেলে যে সরকারের ওপর তাদের দেখভালের দায়িত্ব ছিল, ব্যবস্থাপনার দায়িত্ব ছিল, তাদের দিকে তো আঙুল ওঠারই কথা। উঠেছে। আজ যোগী অযোধ্যায় রাম মন্দিরের দোতলার উদ্বোধন করলেন, আর ইন্ডিয়া ঐক্য তারা ধর্ম সংকটে পড়ল। বেঙ্গালুরুতে আইপিএল সেলিব্রেশনে ভিড়ের চাপে 11 জন ফ্যানের মৃত্যু হয়েছে। প্রশ্ন উঠছে, এবার কর্ণাটকের কংগ্রেস সরকারের ব্যবস্থাপনার দিকে আঙুল তোলা হবে না কেন? কেন তারাই সেই প্রশ্নটা তুলবেন না? ঠিক যেরকম মোদী সরকারের দিকে তুলেছিলেন, ঠিক সেরকমভাবে যোগী সরকারের দিকে তুলেছিলেন। তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে এক অনুরাগী মারা গিয়েছিলেন, সেজন্য আল্লু অর্জুনকে গ্রেফতার করেছিল তেলেঙ্গানা পুলিশ। এখানে 11 জন মারা গেছেন, করা আইনি পদক্ষেপ করা হচ্ছে না কেন? মোটের ওপর কুম্ভের সময় ইন্ডিয়া ঐক্য যে প্রশ্নগুলো তুলেছিল সেগুলোই তাদের বুমেরাং হয়ে তারা করতে শুরু করেছে। Cricket Association which arranged the program, Alwa. ನಮಗೇನು ಹೇಳಿಲ್ಲ ಅದನ್ನ. And I would also say that it was state orchestrated. He gives an open invitation, knowing fully well the frenzy of the crowd of the fans. We are deeply hurt. It is our own family, all the members, the image of Karnataka, the image of Bangalore. Yes, we take it. We are not blaming on others. मैं कहूंगा कर्नाटक के बेंगलुरु में जो हुआ है, it was a government manufactured stampede. And look at the audacity of the chief minister. चीफ मिनिस्टर सिद्धरामैया कहते हैं ऐसे स्टैम्पीड तो बाकी जगहों में होते रहते हैं। পুরাণ মতে শিবকে পেতে পার্বতী নাকি কয়েক হাজার বছর তপস্যা করেছিলেন, আর ইতিহাস বলছে নির্বাণ লাভ করতে 49 দিন তপস্যা করেছিলেন গৌতম বুদ্ধ। এবার দেখুন, দীর্ঘ সময় হোক বা অল্প সময়, তপস্যার যে একটা ফল আছে, মানে ঠিকভাবে তপস্যা করলে যে অভীষ্টটা মেলে সেটা তো বোঝা যাচ্ছে। বাস্তবে এই তপস্যাটা তো আরসিবি করেছে। দীর্ঘ 18 বছরের তপস্যা
আর অপেক্ষার পর IPL জিতেছে বেঙ্গালুরুর এই দলটা। কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছেও তো সতর্ক থাকতে হয়। যখন পদপৃষ্ঠ হয়ে মানুষ মরছে ঠিক সেই সময় স্টেডিয়ামের ভেতরে এই উচ্ছ্বাসটা সেটা চালিয়ে যাওয়া কি খুব দরকার ছিল? ভবিষ্যতে যতবার এই জয়ের কথা উঠবে ততবারই মৃত্যুর কাঁটাগুলো রক্তাক্ত করবে RCBকে, এটা তো নিশ্চিত থাকা যায়। দেখুন, পুরাণ, ইতিহাস বা বাস্তব এগুলো তাহলে নজরে রাখার বস্তু, মনে রাখার বস্তু এবং শিক্ষা নেওয়ার বস্তু। পুলিশও কি এই পরিস্থিতিগুলো লক্ষ্য রাখছে? কারণ পুলিশও তো তপস্যা করলো, লম্বা তপস্যা, নেই করে 5টা দিন তপস্যা আর অপেক্ষা করেছে বীরভূম পুলিশ। কবে অনুব্রত মণ্ডল আসবেন, কবে আসবেন, কবে SDPO অফিসে অনুব্রতর পদচিহ্ন পড়বে। তারা ব্রত নিয়েই বসেছিলেন যে ব্রত শেষে নিশ্চয়ই আসবে, তাই জন্য 2খানা নোটিশ পাঠিয়ে 3 নম্বরেরটা না পাঠিয়ে হোল্ড করে বসেছিলেন, ব্রত কথা পড়ছিলেন। যাই হোক, অবশেষে 3:25 আজকে তিনি পৌঁছলেন আর ঢুকলেন বটে, আর বেরোলেন পাক্কা 2 ঘন্টা পর। দেখুন, অনুব্রতর এই আশাটা যদি পুলিশের জয় হয় তাহলে জয়ের চোনাটা কি? অনুব্রত তো এলেন, দেখলেন, জয় করে বেরিয়ে গেলেন। আচ্ছা, এই 2 ঘন্টায় কি হলো? পুলিশের হুমকি আর গালাগাল দেওয়া ফোনের অডিওটা তো আগেই ফাঁস হয়েছিল। 2 ঘন্টা ধরে পুলিশ কি সেই তদন্তই করলো? দেখুন, কে গালাগাল দিয়েছে সেটা তো পুলিশ জানে, অভিযুক্ত অনুব্রতই তো সবার সামনে সেটা স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছেন, তাই এটা তো আর আলাদা করে তদন্ত করার বিষয় না। এমনকি তার দল, অনুব্রতর দল তৃণমূল তাকে ওই ক্ষমা চাইতে বলে ওই ভয়েস আইডেন্টিফাই করে দিয়েছে, ফলে সেটাও আর অডিও স্যাম্পেল নেওয়ার কোনো, ভয়েস স্যাম্পেল নেওয়ার কোনো দরকার নেই। তাই এর তদন্তটা সেই অর্থে খুব জটিল নয়, বরং এটা পুলিশের কাছে তো পুলিশের যা ক্ষমতা, এবং সত্যি আমাদের পুলিশ কিছু ক্ষেত্রে এতটাই দক্ষ যে এগুলো জাস্ট জল ভাত। কিন্তু কে অডিওটা ফাঁস করলো সেটাই তো তদন্তের জটিল পার্ট। বিরোধীরা বলছে পুলিশ নাকি অডিও প্রকাশের বিষয়টাতেই, মানে ফাঁস হয়ে যাওয়ার বিষয়টাতেই বেশি ফোকাস করছে, আর তাতেই নাকি গালাগাল আর হুমকি পাওয়া আইসির বিপদ বাড়ছে। দেখুন, আমরা সত্যি বলছি, এই সমস্ত ব্যাপারে না সত্যি মিথ্যে যাই না। পুলিশ কি ভাবছে পুলিশ জানে, বলছে না তো কিছু। কিন্তু বিরোধীরা যেভাবে এই পুলিশের তদন্ত নিয়ে কথাবার্তা বলছেন, তাতে এই প্রশ্ন উঠতে পারে যে পুলিশি তদন্তের ভেতরের খবর যেটা আর কি, সেটাও কি বিরোধীরাই পেয়ে যাচ্ছেন নাকি? ঠিক যেরকম করে ওই অডিও টেপটা পেয়েছিলেন, এক অফিসারকে বলা টেপ, এবার পেলে সেটাও তো একটা চিন্তার বিষয়। শুভেন্দু অধিকারী তো কথায় বলেন পুলিশের ভেতর তার লোক রয়েছে, সেই লোকরাই কি বীরভূমের অন্দরের তথ্য দিয়ে দিচ্ছে যেভাবে অডিও টেপটা দিয়েছে? এর তো একটা উল্টো দিকও আছে। দেখুন, আমরা যে তথ্য পাচ্ছি তাতে পুলিশ আজ অনুব্রতর ফোন জমা নেয়নি। তদন্তের স্বার্থে আইসি লিটন হালদারের ফোন কিন্তু আগেই বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু অনুব্রতর ফোন সেটা কেন সিজ হলো না, এই প্রশ্নটা উঠছিল চারিদিকে। এবার এটারও একটা অন্য দিক রয়েছে, শোনা যাচ্ছে অন্য কারোর ফোন থেকে কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল, তো ফলে অনুব্রতর মোবাইল নিয়ে যে কোনো লাভ নেই সেটা পুলিশ জানে, সেই জন্যই হয়তো সেই জন্য নেয়নি। কিন্তু সেই ফোনটা কার ফোন, সেটা সেই ফোনটা কোথায় সেটা কি পুলিশ আজ জানতে পারলো? আর যদি জানতে পারে আর তারপর ফোনটা বাজেয়াপ্ত করে, তাতেও তো অনেকটা দেরি হয়ে গেল না? সব মিলিয়ে প্রায় 7 দিন হয়ে গেছে। ফোনের রেকর্ডটা যদি ডিলিট হয়ে যায়, আদালতে কিন্তু প্রমাণ করা মুশকিল। ফরেন্সিক দিয়ে আর ওই সমস্ত রিকভারি দিয়ে প্রযুক্তিবিদরা বলতে পারবেন তারা সেই অডিওকে ব্যাক করাতে পারবেন কিনা। কিন্তু তাতে কি আরেকটা বিষয়ও কোথাও গিয়ে জানতে পারে পুলিশ, যে এতদিন তো তারা পুলিশ তো দেখুন, পুলিশ যখন তদন্ত করে এইটুকুনি আমরা জানি, তারা কোনো পয়েন্টকে ছেড়ে রাখে না, সমস্ত দিক থেকে তদন্ত করে বোঝার চেষ্টা করে। এই যে ধরুন লিটন হালদার আইসি, তিনি তদন্তের আওতায় কেন রয়েছেন? এই অডিও টেপটা ফাঁস হলো কি করে, সেই জন্যে, মানে তিনি কাউকে দিয়ে দিয়েছেন কিনা এই অডিও রেকর্ড করে, ফোন রেকর্ড করে, সেটাই তো তদন্তের বিষয়। এবার সেই ফোন রেকর্ডটা সেটা তো আবার অন্যদিকেও কেউ রেকর্ড করে যে ফোনটা
থেকে অনুব্রত মণ্ডল কথা বলছিলেন সেখানেও যে এই কল রেকর্ডার অন করা ছিল না, সে গ্যারান্টি কেউ দিতে পারবেন? সেখান থেকে এটা আবার লিক হয়ে যায়নি তো? মানে ফোনটা পেলে কত কিছু জানা যাবে ভাবুন। এবার এগুলো যদি কিছুই না পাওয়া যায় তখন কি আবার সেই কাকুর কণ্ঠস্বর পরীক্ষার মতো ব্যাপার হবে? মনে আছে এজেন্সির লোকজনের কাল ঘাম ছুটে গেছিল। দেখুন আবার বলছি, কি হবে না হবে আমরা জানি না, কিন্তু কি হতে পারে সেটা ভেবে দেখতে পারি। মানে ধরুন অনুব্রত এন্ডে ফোন বা ফোনের রেকর্ড কিছুই মিলল না, ধরুন আদালতে অনুব্রত মণ্ডল বললেন সর্বসমক্ষে তার সেই স্বীকারোক্তিটা ওটাও আসলে ওষুধের এফেক্ট, তখন পুলিশ কি করবে? আজ শুনলাম অনুব্রত নাকি বলেছেন যে ফোনে কথা বলেছিলেন সেটা কোথায় তার আর মনে পড়ছে না। মানে মনে পড়াটা খুব সহজ বিষয় না, এটা বুঝে গেছি। জোর করে মনে করতে গেলে আবার মনের পাশাপাশি ব্রেনে চাপ পড়তে পারে, এমনিতেই অক্সিজেন নাকি ওখানে কম পৌঁছয়। পুলিশ হয়তো তাই বেশি চাপাচাপি করেনি, বীরদর্পে গেছিলেন, বীরদর্পে বেরিয়ে গেছেন। এবার এটা দেখে কেউ যদি বলেন যে বাব্বা কি দাপট, এই না হলে বাঘ, তাহলে আবার বীরভূমের কেউ রাগ করবেন কি? এলেন, দেখলেন, জয় করলেন। পাঁচ দিন বেড রেস্টের পর এসডিপিও অফিসে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। বলা ভালো, 5 দিন অপেক্ষার পর অনুব্রত মণ্ডলের দর্শন পেল পুলিশ। তোকে পার করে নিয়ে আসবো। 27 মে আইসিকে শাসিয়েছিলেন অনুব্রত মণ্ডল। 29 মে সুকান্ত মজুমদারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয় সেই অডিও। ফোনের অডিও ফাঁসের 48 ঘন্টা পর প্রবল সমালোচনার জেরে 30 মে মামলা রুজু করে পুলিশ। দেওয়া হয় জামিন অযোগ্য ধারাও, কিন্তু তারপরেও অনুব্রত মণ্ডলকে দেখা যায় পার্টি অফিসে যেতে। পুলিশ তখনও পৌঁছয়নি নিচুপট্টির বাড়ি। 31 তারিখ বাড়ি গিয়ে নোটিশ দেয় পুলিশ। 1 জুন আইনজীবী মারফত অনুব্রত জানান তাকে 5 দিনের বেড রেস্ট দেওয়া হয়েছে। ডাক্তারি সার্টিফিকেটে দেখা যায় 31 মে রাতে শান্তিনিকেতন মেডিকেল কলেজের ব্যাডে হিটলার চৌধুরী নামে এক সরকারি ডাক্তারের সই করা অসুস্থতার সার্টিফিকেট। দ্বিতীয়বার নোটিশ পাঠানোর পর আর কোনো নোটিশই পাঠায়নি পুলিশ। 5 জুন শেষ হয়েছিল বেড রেস্টের মেয়াদ। বিছানা থেকে সোজা এসডিপিও অফিসে যান কেষ্ট মণ্ডল। 3:25 এসডিপিও অফিসে ঢোকেন তিনি, বেরোন 5:25। কি হলো ভেতরে? বিরোধীদের দাবি অনুব্রত মণ্ডলের বদলে গালাগালি খাওয়া আইসি নাকি টার্গেটে। ফোনে যা আলাপ আলোচনা, যে গালিগালাজ হলো, যে অপমান হলো, সেটা বাইরে কি করে গেল? পুলিশের সেখানটায় মাথা ব্যথা। যে পুলিশ রেকর্ডিংটা করে আজকে যে কারণেই হোক তার কথা ভাইরাল হয়েছে, আজকে তাকেই বলি দেওয়া হচ্ছে। এবং জেলের মধ্যে রাখা হোক, ও বাইরের থাকার প্রাণী নয়। রাজ্যের পুলিশ মন্ত্রী বলেছিল ওকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। কে ব্যক্তিগতভাবে অনেক দুষ্কৃতকারী অনেক কিছু করে বেড়াচ্ছে, সব দায়িত্ব আর মুখ্যমন্ত্রীর না। তবু মুখ্যমন্ত্রী হিসেবে উনি আমাদের যেহেতু স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছে, উনি নিশ্চয়ই ওনার দিকটা দেখবেন, এইটুকুই বলতে পারি। অনুব্রত মণ্ডলের দায় কার? দল ক্ষমা চাইয়েছে আর পুলিশ জামিন অযোগ্য ধারা দিয়েছে। কিন্তু তারপর পুলিশকে দেওয়া অনুব্রত মণ্ডলের নিরাপত্তার বহর ছিল চোখে পড়ার মতো। ঢোকা বেরোনো সবেতেই মোতায়েন ছিল বিশাল বাহিনী। সূত্রের খবর, পুলিশ প্রশ্ন করে যে ফোন থেকে হুমকি সেটা কোথায়। সূত্রের খবর, অনুব্রত মণ্ডল নাকি বলেছেন ফোনটা কোথায় মনে করতে পারছেন না। পার্টি থেকে বলা হয়েছে বাবা তুমি যাও এখন, না তাহলে পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে আসার পর হয়তো যেহেতু দুটো গোষ্ঠী আছে, কাজল শেখকে বলে অভিষেকের লোক, অনুব্রত মণ্ডলকে বলে যে দিদির লোক বা পিসির লোক, টানা হিচড়ে চলছে। উনার গাইডেন্সই তো হচ্ছে। ডিজিকে বলছেন মদ্যপ অবস্থায় এই রাজীব কুমার, কখন সরাবে? তাকে গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন, ভাবা যায় না। আমাদের কাছে খবর আছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তিনি আশ্বাস এবং অভয় পেয়েছেন। দেখুন, শুধু পুলিশ না, বিজেপিরও যা কনফিডেন্স দেখছি, তাদের সরকার আর দলের অন্দরের সব খবরই হয়তো পেয়ে যাচ্ছেন তারা। আমরা কিন্তু পাচ্ছি না, ইনফ্যাক্ট পাওয়ার চেষ্টাও করছি না। আমরা শুধু কি হচ্ছে আর কি হতে চলেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আর যেটুকুনি ভেতরের খবর সেটা দেওয়ার জন্য তো ওই বিরোধী দলের নেতারাই রয়েছেন। দেখুন, অনুব্রত মণ্ডল পুলিশকে দেখা দিয়েছেন
পুলিশের আবেদনে সাড়া দিয়েছেন, এটাই তো বিরাট ব্যাপার, বিরাট পাওনা। তাকে 10 বার তলব করে মাত্র 2 বার পেয়েছিল সিবিআই, সেখানে পুলিশ 2 বার তলবেই 1 বার পেয়ে গেল। স্ট্রাইক রেট ভাবতে পারছেন? এটা তো কম কথা না। এই কৃতজ্ঞতাতেই কি পুলিশ আজ সযত্নে অনুব্রতকে বিদায় দিল? অনুব্রত মণ্ডল আজ যখন এসেছিলেন না, গাড়িটা দেখছিলাম, গাড়িটা দেখে অদ্ভুত লাগলো। গাড়িটা শেখ নাসিরের স্ত্রীর গাড়ি। এসডিপি অফিস থেকে বেরোলেন, সেটাও তো একই গাড়িতে। ভাবছেন তো কে এই শেখ নাসির? আপনাদের মনে আছে আমরা সেই অনুব্রত মণ্ডলের এলাকার প্রচুর খবরাখবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যখন অনুব্রত মণ্ডলকে সিবিআই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল, তখন এই নাসিরের খবরও তো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এ হচ্ছে সেই নাসির যার বিরুদ্ধে টোলের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা নয়ছয়ের অভিযোগ ছিল। বীরভূমের কোটি কোটি টাকার টোল সিন্ডিকেট ছাড়াও গরু পাচারেও নাম উঠেছিল এই নাসিরের। অভিজ্ঞতার দাম আছে, বুঝলেন? খেয়াল করে দেখুন, যে ফোনে আইসিকে গাল দিলেন অনুব্রত মণ্ডল, সেটা অন্যের। যে গাড়িতে থানায় গেলেন, সেটাও তার নয়, অন্যের। আর যে মানুষটা পুলিশকে গালাগাল করেছিল, সেই মানুষটাও তো অন্য। মানে অনুব্রতই তো বলেছেন তখন ওষুধের এফেক্ট ছিল তার ওপর, তাতেই কি তিনি অন্য মানুষ হয়ে গেছিলেন? মানে যে মানুষটা ক্ষমা চেয়েছেন চাপে পড়ে, তার চাপে পড়ে ক্ষমা চাওয়ার ভাষাতেই তো প্রমাণ যে তিনিও অন্য মানুষ। এটাই হচ্ছে অভিজ্ঞতা। তিহারের জেলে থেকে বোধহয় এই অভিজ্ঞতাটা অর্জন করেছেন। যা করেছেন কাউকে না কাউকে জড়িয়ে করেছেন। সব অন্যের ঘাড়ে বন্দুক রেখে ডাকতে হয়, কখনো নিজের হাতে বন্দুক চালাতে নেই। পুরনো সঙ্গী সাথীদের তাই মোটে ছাড়ছেন না, জানেন তো। এই বেড রেস্টের সার্টিফিকেটটাও দেখুন, গরু পাচারের অভিযোগে নাম জড়ানো মলয়পীঠের হাসপাতাল থেকেই সেটা পেয়েছেন তিনি। সেই মলয়পীঠ যাকে দিল্লিতে তলব করেছিল সিবিআই, তারই বেসরকারি মেডিকেল কলেজের প্যাডে এই সার্টিফিকেটটা দিয়েছেন। সই করেছেন কে? সরকারি বিএমএইচও। এবার অনুব্রত তারপরে শুধু পুরনোদের হাত ধরে নেই, এই বিএমএইচও একে যে তিনি নতুন, তো এনার সঙ্গে তার যোগাযোগের অতীত কোনো প্রমাণ আমাদের হাতে নেই। কিন্তু মলয়পীঠের দৌলতে ডাক্তার হিটলার চৌধুরী তাকেও কীরকম আপন করে নিচ্ছেন ভাবুন তো অনুব্রত মণ্ডল। উদার মানুষ আর কি, বড় মনের মানুষ। ভবিষ্যতে অন্য কেসে ও হিটলারের নাম আমরা শুনতে পাবো কি? তখন আবার বলবো এই সেই হিটলার যিনি বেড রেস্টের সার্টিফিকেট দিয়েছিলেন। দেখুন, এতগুলো কথা বলছি না, এর মধ্যে একটা কথা তো স্পষ্ট, এহেন যে অনুব্রত কারো সঙ্গ ছাড়েন না, এটা তো প্রতিষ্ঠিত সত্য। তাহলে দল কিভাবে তার সঙ্গ ছাড়বে বলুন তো? আজ তাই ফিরহাদ হাকিম বোঝালেন কোনটা ছোট অন্যায় আর কোনটা বড় অন্যায়, আর অনুব্রত বোঝালেন আসল অন্যায়টা কার। শয্যাশায়ী থেকে ডিরেক্ট ধরাশয়ী করার হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন। থানা থেকে বেরোনোর পর তার চাল চলনে নজর রাখার কথা ছিল কার? পুলিশের। কিন্তু অনুব্রত জানিয়ে দিলেন চাল চলনে নজর রাখছেন তিনি। কার চাল চলন? পুলিশের নাকি তারই অন্য কোনো সতীর্থের? না, সবটা বলেননি তিনি, হয়তো ফোনে বলবেন কাউকে কাউকে। দুদিন দেখি, তারপর আগে চাল চলন দেখি, চাল চলন দেখি, তারপর আগে চাল চলন দেখি, চাল চলন দেখি, তারপর। যেটা অনুব্রত করেছে অন্যায় করেছে, কিন্তু তার থেকে অনেক বড় অন্যায় যখন ভারতের আর্মিকে নিয়ে কেউ টেররিস্টের বোন বলে। পুলিশ কিছু করবে না, পুলিশ কিছু করবে না, ওখানে পুলিশ করলো না কেন? এ বলার পরেও, সুপ্রিম কোর্ট বলার পরে পুলিশ কিছু করলো না কেন? কেন কেস দিল না? এটা আমি সমর্থন করছি না, কিন্তু অন্যায় তো সব জায়গায় হচ্ছে। এইটাই পলিটিক্যাল লিডাররা আমাদের পরিষ্কার করে বুঝিয়ে দেন। আমরাও বুঝতে বুঝতে একদম সিজনড হয়ে গেছি, জানেন তো। পৃথিবীর কোনো কিছুই একক হয় না, তার কোথাও না কোথাও একটা সঙ্গী সাথী থাকে, এবং যখন সঙ্গী সাথী থাকে তখন তো এটাই প্রমাণ হয়ে যায়। যখন এতবার হচ্ছে, এত জায়গায় হচ্ছে, তখন ওটা আরেকটা হলেও খুব একটা অসুবিধে নেই। বলে না অধিকন্তু ন দোষায়, সেরকম ব্যাপার আর কি। সেরকম এখন যেরকম যোগী আদিত্যনাথ বলবেন,
কি হয়েছে, বেঙ্গালুরুতে হয়েছিল তো, আপনারা খালি কুম্ভ কুম্ভ করেন। আর বেঙ্গালুরুর থেকে সিদ্ধারামাইয়া বলবেন, আরে আপনারা বেঙ্গালুরু করছেন, ভুলে গেলেন কুম্ভে কি হয়েছিল। ব্যাস একে অন্যের দিকে আঙুল দেখাবেন। মাঝখান থেকে যে মানুষগুলো জীবন হারালেন বা যারা যারা ভুক্তভোগী সোজা কথায় বিভিন্ন ঘটনার ক্ষেত্রে, তাদের যে তিমিরে ছিলেন সেই তিমিরেই থেকে যেতে হবে। আসলে এই গোটা রাজনৈতিক সমাজটা না, গোটা দেশের, মানে শুধু আমি আমাদের দেশের বলছি না, মানে আমাদের রাজ্যের বলছি না, গোটা দেশের কথা বলছি। এটা একটা বৃহত্তর পরিবার, জানেন তো। হ্যাঁ, তার মধ্যে আবার বৃহত্তর পরিবারের মধ্যে একান্নবর্তী পরিবারের মধ্যেও তো ছোট ছোট পরিবারের মতো থাকে সবাই। তো এই পরিবার যত শক্তিশালী হয় ততই সুবিধে। তাই বোধহয় তৃণমূল নিজেদের ওই বৃহত্তর পরিবার হয়েও, বৃহত্তর পরিবারের একটা অঙ্গ হয়েও, তার মধ্যের একটা পরিবার হিসেবে নিজেদের পরিবারটা কথা একটু বাড়ানোর কথা ভাবে, বড় করার চেষ্টায় থাকে। কাল শঙ্কর মালাকারকে পরিবারে ইনক্লুড করা হয়েছিল, আজ বিজেপির আইনজীবী সেলের সদস্যকেও ইনক্লুড করে নিল। সৌজন্যে অনুব্রত মণ্ডল, পরিবারের দক্ষ সংগঠক। মানে বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আর অনুব্রত তিনি বিপদে পড়লেও বিপত্তারণের মাধ্যমে দলকে বড় করেন। এটা বুঝিয়ে দিই আপনাদের। অনুব্রত মণ্ডলের হয়ে 1 জুন যে আইনজীবী থানায় গেছিলেন তার নাম বিপত্তারণ ভট্টাচার্য। অনুব্রত মণ্ডলের ব্যাপার আছে, কিন্তু যাই বলুন, কখনো তাকে বিপদ থেকে উদ্ধার করতে শিব ঠাকুর এসে হাজির হন, আর কখনো বিপত্তারণ। বিজেপির আইনি ব্যাপার স্যাপার দেখেন এই ভদ্রলোক, জানেন। এবার তিনি কেন অনুব্রতর হয়ে ব্যাট করছেন সেটা বোঝা গেল আজ বলে দিলেন তিনি তৃণমূলে ছিলেন, আছেন, থাকবেন। এবার এর মধ্যে আছেন আর থাকবেনটা বোঝা গেল, কিন্তু ছিলেন ব্যাপারটা কি? তিনি যে বিজেপিতে ছিলেন সেটা তো বলছেন বিজেপির জেলা নেতারাই। তিনি যে আজও লিগাল সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন সেটাও তো সবাই জানেন। টিএমসিতে ছিলাম, টিএমসিতে আছি, টিএমসিতে ভবিষ্যতে থাকবে। আপনারা জানেন আপনার এটা ভুল। TV9 আপনার কি তথ্যের ভিত্তিতে এইসব কি টিভির মধ্যে প্রচার করছেন আপনারা? ভুল হয়, আমরা ভুলের কথা, সেটা আমি যেটা যথাসময়ে যা করার আমি করবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা যাচ্ছে উনি রয়েছেন। হ্যাঁ রয়েছেন, তবে আমার কাছে যতটুকু খবর যে উনি বিজেপির লিগ্যাল সেলে থাকলেও তিনি রানিং দলের পক্ষেও তিনি অনেক কাজকর্ম করছেন, দায়িত্ব নিচ্ছেন। বিজেপির লিগ্যাল সেলের নেতা সে যদি প্রফেশনালি তার কেসটা নিয়ে থাকেন তাহলে আমার এখানে কিছু বলার নেই। আমি এটার সাথে সহমত নই। যদি উনি নিয়ে থাকেন এটা আনফর্চুনেট, আমি সেটা চাইবো না। এই নিয়ে আইনজীবী কে কোথায় কার সঙ্গে আছেন এই নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। পুলিশ যাকে হাজির হওয়ার জন্য নোটিশ দিয়েছিল তিনি পুলিশের কাছে গেছেন। খড় খাবে না, খড়ে গা ঘষবে এই অবস্থা। বিজেপি সরাসরি করছে না, কিন্তু বিজেপিকে একটা সিগন্যাল দিয়ে রাখছে যে কোনো সময় আমি কুইট করতে পারি, তোমার দিকে আসতে পারি, জাম্প করতে পারি। বিজেপির নেতা তৃণমূলের জন্য লড়াই করবে, এটা প্রকাশ্য হচ্ছিল না, হয়তো প্রকাশ্য হলো। নতুন কথা কি আছে? কি বুঝলেন? অনুব্রত মণ্ডল পুলিশকে গালাগালাজ করেছেন। গোটা ঘটনা এতক্ষণ কতগুলো পক্ষ ছিল? 3টে। 1 তৃণমূল, 2 পুলিশ, 3 বিজেপি। আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্যের দৌলতে CPIM, কংগ্রেস, ISF সবাই জুড়ে গেল। বিপত্তারণের কারণেই তৃণমূল বিজেপি সেটিংয়ের তত্ত্বটা সামনে চলে এলো। মানে রাজনীতির ক্ষেত্রটা আরও বড় হয়ে গেল। আজ কি ফিরাদাকে মনুতপ্ত হবেন? 2 দিন আগে বলেছিলেন না পুচকে ব্যাপার। আজ নিশ্চয়ই বুঝতে পারছেন অনুব্রত মানে ঠিক কত বড় ব্যাপার। বীরভূমের খেলাটাকে গোটা রাজ্য রাজনীতিতে ছড়িয়ে দিয়েছেন অনুব্রত। খেলা হবে স্লোগান দিতেন না, তার এই যে চাল চলন, কাণ্ড কারখানা এসব দেখে যা মনে হচ্ছে তিনি একাই বোধহয় 26-এর ভোটে খেলাটাকে আরও বড় করে দিলেন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH